হ্যালো স্টুডেন্ট, আজ আমরা সরলরেখা অধ্যায়টির কয়েকটি গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা, একটি আলোকরশ্মি P1,2 বিন্দু থেকে এসে এক্স অক্ষের ওপর অবস্থিত এ বিন্দুতে প্রতিফলিত হয়ে Q5,3 বিন্দুগামী হয়। এ বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। আমরা প্রথমে ছবিটি আঁকার চেষ্টা করি। আমরা ধরে নিলাম ও এক্স হলো এক্স অক্ষ বা এক্স অ্যাক্সিস। এখানে আমি একটা বিন্দু পি নিলাম। পি এর স্থানাঙ্ক হচ্ছে 1,2। এই পি বিন্দু থেকে একটা আলোকরশ্মি এক্স অক্ষের উপর পড়বে। তাহলে পি বিন্দু থেকে একটা আলোকরশ্মি এক্স অক্ষের উপর এ বিন্দুতে পড়েছে। তাহলে এই বিন্দুটা এক্স অক্ষের উপর অবস্থিত। তাহলে আমি ধরে নিচ্ছি এ বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে a,0। তাহলে এই রশ্মিটা এক্স অক্ষের উপর আপতিত হয়েছে। তাহলে এর একটা আপতন কোণ আছে, ধরি আপতন কোণ হচ্ছে থিটা। ঠিক আছে, তাহলে এবার রশ্মিটা এবার প্রতিফলিত হয়ে বেরিয়ে যাবে এই দিক বরাবর। ঠিক আছে, সেটা আবার কোন বিন্দু হয়ে যাবে বলেছি? কিউ বিন্দু, মানে 5,3 বিন্দুগামী হবে। তাহলে রশ্মিটা এই বিন্দু থেকে প্রতিফলিত হয়ে এই বরাবর চলে যাচ্ছে এবং এটা কিউ একটা বিন্দু দিয়ে পাস করছে। এটা হচ্ছে 5,3। যেহেতু এখানে আপতন কোণ থিটা, আমরা জানি আপতন কোণ আর প্রতিফলন কোণ কী হয়? সমান হয়। তাহলে এই কোণটাও থিটা হবে। তাহলে এ কিউ রশ্মিটি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে বলো তো এপি রশ্মিটি এক্স অক্ষের সঙ্গে কত কোণ করবে? এই অবধি কোণ। আমার এখান থেকে পুরোটা হচ্ছে পাই 180 ডিগ্রি। তাহলে এইটুকুটা বাদ দিলে কত হবে? 180 মাইনাস থিটা। তাহলে এটা কোণ করবে 180 ডিগ্রি মাইনাস থিটা। বা একে লিখতে পারো তুমি পাই মাইনাস থিটাও লিখতে পারো। ঠিক আছে, আমাকে এই বিন্দুর স্থানাঙ্কটা নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে পেলাম কি? এ কিউ সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করেছে এবং এপি সরলরেখাটি এক্স অক্ষের সঙ্গে পাই মাইনাস থিটা কোণ উৎপন্ন করেছে। ধরি এই বিন্দুটির স্থানাঙ্ক a,0 এবং আলোক রশ্মিটি থিটা কোণে আপতিত হয়। অতএব আলোক রশ্মিটি থিটা কোণে প্রতিফলিত হয়। এ কিউ রশ্মিটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। দেখো, এ কিউ রশ্মিটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এই এ কিউ রেখাটার বা রশ্মিটার প্রবণতা কত হবে? ট্যান থিটা। আবার আমরা জানি ট্যান থিটা মানে কী হবে? ট্যান থিটা মানে এ আর এ কিউ এর প্রবণতা। তো তাহলে এ কিউ এর প্রবণতা আমি কী করে বার করতে পারি? এ এবং কিউ এর বিন্দুটা জানা আছে। ঠিক আছে, তাহলে এটা আমরা করতে পারি কি? এ কিউ এর প্রবণতা মানে এই দুটো বিন্দুদের ওয়াই স্থানাঙ্কের বিয়োগফল বাই এক্স স্থানাঙ্কের বিয়োগফল। তাহলে দেখো আমরা কী লিখছি? অতএব ট্যান থিটা ইকুয়াল টু কী লিখছি? 3 মাইনাস 0 বাই 5 মাইনাস এ। এটা এক্স নয়, এটা এ হবে। 5 মাইনাস এ, তার মানে হয়ে গেল 3/5 মাইনাস এ। ঠিক আছে, এটা আমি 1 নম্বর নাম দিলাম। আবার বলে দেখো, এ কিউ এর প্রবণতা বার করতে পারবো আমরা, সেটাই করেছি। আবার এ কিউ এর প্রবণতা ট্যান থিটা। তাহলে ট্যান থিটার সমান সমান আমরা লিখলাম কত? ট্যান থিটার সমান সমান লিখলাম হচ্ছে 3/5 মাইনাস এ। এটা 1 নম্বর নাম দিলাম। আবার পি এ রশ্মিটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে পাই মাইনাস থিটা কোণ উৎপন্ন করেছে। তাহলে পি এ রশ্মিটির প্রবণতা হবে ট্যান পাই মাইনাস থিটা ইকুয়াল টু আমরা কী লিখবো? দেখো, ইকুয়াল টু দেখো পি বিন্দু স্থানাঙ্ক 1,2 আর কিউ বিন্দু এ বিন্দু স্থানাঙ্ক হচ্ছে a,0। তাহলে পি এ সরলরেখাটার প্রবণতা হবে কি? ওয়াই স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগফল বাই এক্স স্থানাঙ্ক দ্বয়ের বিয়োগফল। তাহলে দেখো আমরা এটা লিখলাম 2 মাইনাস 0 বাই 1 মাইনাস এ। তাহলে ট্যান 180 মাইনাস থিটা মানে মাইনাস ট্যান থিটা ইকুয়াল টু এটা। দেখো ইউজিং 1 থেকে আমরা বসালাম ট্যান থিটার মান, এটা বসিয়ে দিলাম এখানে। ঠিক আছে, এবার কোনাকুনি গুণ করে আমি এখান থেকে এ এর মান পেয়ে গেলাম। এ এর মান কত পেলাম? 13/5।
আমার অতএব এই বিন্দুটির স্থানাঙ্ক আমি ধরেছিল a,0, তাহলে এই বিন্দুটির স্থানাঙ্ক হয়ে গেলাম 13/5, 0। ঠিক আছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক পেয়ে গেলাম 13/5, 0। এটাই হচ্ছে আমার অ্যান্সার। নেক্সট প্রবলেম, a1x plus b1y plus c equal to 0, a2x plus b2y plus c equal to 0, a3x plus b3y plus c equal to 0, যেখানে সেটা হচ্ছে নট ইকুয়াল টু 0। সরলরেখা তিনটি সমবিন্দু হলে দেখাও যে a1, b1, a2, b2 ও a3, b3 বিন্দু তিনটি সমরেখ। আমরা তিনটে সরলরেখায় 1, 2 এবং 3 নাম দিলাম। তাহলে এই তিনটে সরলরেখা সমরেখ হওয়ার শর্ত কি? সমরেখ হওয়ার শর্ত হলো এই তিনটের মধ্যে যে কোনো দুটো সমীকরণ সমাধান করে যে এক্স ওয়াইয়ের মান পাবো সেটা তৃতীয় সমীকরণে বসলে সমীকরণটা সিদ্ধ হবে। আমরা এখন 2 ও 3 থেকে পাই, সমাধান করি 2 এবং 3 বজ্রগুণন পদ্ধতিতে সমাধান করি। দেখো 2 ও 3 নং হতে লিখছি, ঠিক আছে, 2 নং ও 3 নং হতে পাই। দেখো প্রথমে এক্স, তারপরে ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু 1 লেখা, তাহলে প্রথমে এক্সটা ঢেকে দাও, তাহলে কোনাকুনি গুণ করলে হচ্ছে b2c মাইনাস b3c, তাহলে এখান থেকে পেলাম আমি b2c মাইনাস b3c, ওয়াইটা ঢেকে দিলে এটা সি এর সাথে এটা গুণ, তাহলে হচ্ছে a3c মাইনাস এটার সাথে এটা গুণ হচ্ছে a2c, সিটা ঢেকে দিলে হবে a2b3 মাইনাস এটার সাথে গুণ হলে b2a3। ঠিক আছে, এবার প্রথমটা এবং শেষটা যদি আমি নিই তাহলে অতএব x সমান সমান কী পাবো? x সমান সমান পাবো b2c মাইনাস b3c বাই a2b3 মাইনাস b2a3 অ্যান্ড বা এবং এটা ইকুয়াল টু এটা লিখলে আমি y সমান সমান পাবো, দেখো a3c মাইনাস a2c বাই a2b3 মাইনাস b2a3। ঠিক আছে, তাহলে এই 2 এবং 3 সমাধান করে x এবং y এর মান আমি এটা পেলাম। এবার x এবং y এর মানটা আমি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেবো। 1 নম্বর সমীকরণে x এর জায়গায় বসাবো এটা, y এর জায়গায় বসাবো এটা। ঠিক আছে, কারণ সমবিন্দু হওয়ার শর্ত হচ্ছে এটা যে কোনো দুটো সমীকরণকে সমাধান করবে, সেখান থেকে প্রাপ্ত x এবং y এর মান তৃতীয় সমীকরণটিতে বসিয়ে দেবে। এখন 1 নংয়ে x ও y এর মান বসিয়ে পাই, দেখো x এর y এর মান বসিয়ে এটা পেলাম। এবার দেখো উপর থেকে সব এই c কমন যাচ্ছে, তাহলে সিটা কমন নিলাম, তাহলে নিচে লসগু হবে এটা a2b3 মাইনাস a3b2, লসগু করলাম, তাহলে উপরে থাকবে হচ্ছে দেখো a1 দিয়ে গুণ করলে হবে a1b2 মাইনাস a1b3 প্লাস b1a3 মাইনাস b1a2, এটা সি এর সাথে এটা গুণবে, তাহলে হচ্ছে সিটা কমন নিচে এখানে 1 আছে, তাহলে হবে কত প্লাস a2b3 মাইনাস a3b2 ইকুয়াল টু 0। এবার দেখো এই নিচেরটা এদিকে গুণ করে দিলাম, এদিকে ভাগ করে দিলাম, তাহলে এটা 0 হবে, তাহলে এই পুরো টার্মটা ইকুয়াল টু আমরা 0 লিখবো। এটাকে একটু সাজিয়ে লিখেছি, প্রথমে প্লাস চিহ্নগুলো দিয়ে যে সেটা একসঙ্গে লিখেছি, আর মাইনাসগুলো কমন নিয়ে আমি পরে এটা লিখেছি। ঠিক আছে, এবার আমি উভয় পক্ষে হাফ গুণ করলাম, হাফ ইন্টু প্রথমে লিখলাম দেখো a1b2 প্লাস a2b3 প্লাস a3b1 মাইনাস এটাকে সাজিয়ে লিখছি b1a2 প্লাস b2a3 প্লাস b3a1, এদিকে হাফ গুণ করলে 0 ইন্টু আমরা 0। দেখো এটা থেকে আমি বলতে পারি যে a1, b1, a2, b2, a3, b3 বিন্দু তিনটি সমরেখ, কারণ এটা মানেই হচ্ছে যে এই তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে এটা, তার মানটা পেয়েছি 0, তাহলে তার মানটা 0 মানে এই বিন্দু তিনটে সমরেখ। ঠিক আছে, এই তিনটে বিন্দু দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হয় এটা, এটার মান কত হয়েছে 0, তাহলে উল্টোভাবে বলতে পারি আমি যে এই তিনটে বিন্দু হচ্ছে সমরেখ, কারণ এটা ইকুয়াল টু 0, এর অর্থ হলো যে এটার অর্থ হলো কি a1b1 a2b2 ও a3b3 এই তিনটি যে ত্রিভুজের শীর্ষবিন্দু সেই ত্রিভুজের ক্ষেত্রফলটা হচ্ছে 0, তার মানে এই বিন্দু তিনটি কি সমরেখ বা সমরেখ কলিনিয়ার। নেক্সট প্রবলেম,
একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্ত দুটি 2a, 0 ও a, একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্ত দুটি 2a, 0 এবং 0, a এবং সমান বাহু দুটির একটির সমীকরণ হচ্ছে x = 2a। ত্রিভুজটির অন্য বাহু দুটির সমীকরণ এবং তার ক্ষেত্রফল নির্ণয় করো। চলো আমরা ত্রিভুজটার ছবি আঁকি। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির প্রান্ত দুটি হচ্ছে 2a, 0 এবং a, 0। দেখো 2a, 0টা হচ্ছে x অক্ষের উপর এবং a, 0টা হচ্ছে y অক্ষের উপর অবস্থিত। আর একটা বাহুর সমীকরণ বলেছে x = 2a। x = 2a মানে x = কনস্ট্যান্ট। x = কনস্ট্যান্ট মানে এটা কোন অক্ষের সমান্তরাল? এটা হচ্ছে y অক্ষের সমান্তরাল। চলো আমরা চিত্রটি অঙ্কন করি। ঠিক আছে, তাহলে আমরা OX এবং OY এই দুটো অক্ষ অঙ্কন করলাম। 2a, 0, 2a, 0টা আমি ধরলাম হচ্ছে x অক্ষের উপর আছে। 2a, 0 অবশ্যই x অক্ষের উপর থাকবে। এটা হচ্ছে এই বিন্দুটা 2a, 0। ঠিক আছে, এই বিন্দুটার নাম দিলাম ধরো আমি বড় হাতের C। আর a, 0, a, 0 হচ্ছে 0, a 0, a হচ্ছে এটার নাম দিলাম, এটা হচ্ছে 0, a, এটার নাম দিলাম B। ঠিক আছে, আচ্ছা এটা হলো, এই দুটোকে এবার যোগ করি BC-কে। তাহলে আমরা BC যোগ করলাম। এবার x = 2a। দেখো এইটাই তো x = 2a এই অবধি। তাহলে এই x = এটা হচ্ছে x = 2, মানে x এর মান হচ্ছে 2a অবধি। তাহলে x = 2 হচ্ছে y অক্ষের সমান্তরাল। তাহলে এই বিন্দু দিয়ে যে সরলরেখাটা y অক্ষের সাথে সমান্তরালভাবে যাবে সেটাই হচ্ছে x = 2a। ঠিক আছে, তাহলে আমরা এটা হচ্ছে x = 2a সরলরেখা। ঠিক আছে, BC হচ্ছে ভূমি। এবার এখান থেকে এটা যোগ করি, আমি এমনভাবে যোগ করব যাতে এই বাহুটা আর এই বাহুটা কী হয়, সমান হয়, কারণ এটা সমদ্বিবাহু ত্রিভুজ বলেছে। তাহলে এটার নাম দিলাম আমি A। তাহলে এটার সাথে এটা হচ্ছে সমান, অর্থাৎ AB আর AC হচ্ছে সমান। তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হলো। তাহলে এবার আমি A বিন্দুর একটা স্থানাঙ্ক ধরবো। A বিন্দুর স্থানাঙ্ক কী ধরবো? দেখো A বিন্দুতে আসতে গেলে আমাকে এখান থেকে এই অবধি আসতে হবে, তারপরে উপরে উঠতে হবে। তাহলে এটা হচ্ছে 2a, আর আমি এটা H ধরে নিলাম। ঠিক আছে, এবার দেখো, ধরি ত্রিভুজ ABC এর C 2a, 0 এবং B 0, a এবং A 2a, h এবং AB = AC ও AC এর সমীকরণ হচ্ছে x = 2a। যেহেতু AB = AC, তাহলে AB এর দেখো দৈর্ঘ্য আমি কী জানি, AB মানে হচ্ছে এটা, এর বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে এটা, B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, a। A বিন্দুর স্থানাঙ্ক কত? 2a, h, আর B বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, a। তা তাদের মধ্যে দূরত্ব আমি বার করলাম √। ঠিক একইভাবে AC এর মধ্যে দূরত্ব, A বিন্দুর স্থানাঙ্ক এটা আর C বিন্দুর স্থানাঙ্ক এটা, তাদের মধ্যে দূরত্ব এটা বার করলাম। এটাকে ক্যালকুলেশন করলাম, ক্যালকুলেশন করলে আমি H = পেলাম 5a/2। ঠিক আছে, দেখো এখান থেকে আমি উভয় পক্ষ থেকে এটা কেটে দিয়েছি। কেন? কারণ A ≠ 0। কারণ A = যদি 0 হয়ে যায়, তাহলে 0, 0টা x অক্ষের উপরে থাকবে না, এটা অরিজিনে চলে আসবে। ঠিক আছে, তাহলে H এর মান এখান থেকে পেলাম আমি 5a/2। তাহলে এখানে তাহলে A বিন্দুর স্থানাঙ্ক কত হবে? 2a, 5a/2। আমাকে ত্রিভুজটার অপর দুটি বাহুর সমীকরণ নির্ণয় করতে বলেছে। একটা বাহুর সমীকরণ AC, x = দেওয়া আছে, তাহলে অপর দুটো বাহু মানে একটা AB নির্ণয় করতে হবে আর একটা হচ্ছে BC নির্ণয় করতে হবে। দেখো আমি AB, H এর মান পেয়ে গেছি, মানে A স্থানাঙ্ক আর B স্থানাঙ্ক দুটোরই জানা আছে, তাহলে AB সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারবো। আবার B এর স্থানাঙ্ক জানা আছে, C এর স্থানাঙ্ক জানা আছে, আবার BC সরলরেখার সমীকরণ আমরা নির্ণয় করতে সহজেই পারবো। তাহলে অতএব A বিন্দুর স্থানাঙ্ক 2a, h = 2a, 5a/2। যেহেতু B বিন্দুর স্থানাঙ্ক 0, a, অতএব AB এর সমীকরণ আমি এটাকে x1, y1 ধরলাম আর এটাকে x2, y2 ধরলাম। তাহলে y - y1/x - x1 = y1 - y2/x1 - x2। তাহলে এখানে কত হবে? y - a/x - 0 = a - 5a/2/0 - 2a। এটাকে সিম্পলিফাই করলাম। দেখো এটা পেলাম, এখানে উভয় পক্ষ থেকে এটা কমন নিয়ে বাদ দিলাম, তাহলে এটা থাকলো।
এটা সব বাঁ দিকে আনলে আমি এটা পেলাম 3x মাইনাস 4y প্লাস 4a ইকুয়াল টু 0। তাহলে এটা হচ্ছে এ বি সরলরেখার সমীকরণ আমি পেয়ে গেলাম। তাহলে এটা ত্রিভুজের একটি বাহুর সমীকরণ পেলাম। ঠিক আছে, এবার আমরা বিসি সরলরেখার সমীকরণ নির্ণয় করব। আবার বি বিন্দু স্থানাঙ্ক 0, a এবং সি বিন্দু স্থানাঙ্ক 2a, 0। তাহলে বিসি সরলরেখার সমীকরণ y মাইনাস 0 বাই এক্স মাইনাস 2a ইকুয়াল টু 0 মাইনাস এ বাই 2a মাইনাস 0। এটাকে সিম্পলিফাই করলাম, সিম্পলিফাই করলে পেলাম আমি এক্স প্লাস 2y মাইনাস 2a ইকুয়াল টু 0। অতএব ত্রিভুজের অন্য বাহু দুটির সমীকরণ 3x মাইনাস 4y প্লাস 4a ইকুয়াল টু 0 এবং x প্লাস 2y মাইনাস 2a ইকুয়াল টু 0। এবার আমরা ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করব। এবার দেখো, আমি যদি এখান থেকে একটা লম্ব টেনে দিই, এরকম একটা লম্ব টানলাম, ঠিক আছে, লম্ব একটা টানলাম, তাহলে এটা হচ্ছে ত্রিভুজের উচ্চতা। তাহলে ত্রিভুজের উচ্চতা, এর বাহুটার দৈর্ঘ্য কত হবে? এটার দৈর্ঘ্য হবে আমার হচ্ছে 2a। কেন? কারণ এটা যেহেতু 2a, এইটুকুটা এখান থেকে এইটুকুটা হচ্ছে 2a, তাহলে এটা আমার 2a। তাহলে এই ত্রিভুজটার উচ্চতা পেলাম 2a। আর ভূমি হচ্ছে এসি, তাহলে ভূমির দৈর্ঘ্য এসি। এসি মানে এই দৈর্ঘ্যটা কত? এই দৈর্ঘ্যটা হচ্ছে এইচ মানেই আমি পেয়েছিলাম কত? এইচের মান পেয়েছিলাম 5/2। তাহলে আমাকে এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলবো হাফ ইন্টু ভূমি মানে হাফ ইন্টু 5/2 ইন্টু 2a। তাহলে আমরা ত্রিভুজটার ক্ষেত্রফল পেয়ে গেলাম। আমরা এটাকে ভূমি ধরলাম। তাহলে এটা দৈর্ঘ্য হচ্ছে এইচের মান হচ্ছে 5/2, তাহলে ভূমিটা হচ্ছে 5/2। আর এটা হচ্ছে উচ্চতা, এইটুকুটা যদি 2a হয় তাহলে এটাও 2a, উচ্চতা হচ্ছে 2a। তাহলে এবার আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ফর্মুলা লাগিয়ে ত্রিভুজটির ক্ষেত্রফল সহজেই নির্ণয় করতে পারবো। অতএব নির্ণীয় ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে 5/2 ইন্টু উচ্চতা মানে 2a বর্গ একক, 2 কেটে গেল, তাহলে 5a²/2 বর্গ একক। এটাই আমার হচ্ছে অ্যান্সার। নেক্সট প্রবলেম এবং আজকের ক্লাসের শেষ সমস্যা। প্রমাণ করো যে y ইকুয়াল টু m1x প্লাস c1, y ইকুয়াল টু m2x প্লাস c2 ও x ইকুয়াল টু 0 সরলরেখা তিনটি দ্বারা উৎপন্ন ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু c1 মাইনাস c2 তার হোল স্কোয়ার বাই মড m1 মাইনাস m2 বর্গ একক হবে। দেখো, গিভিন যেগুলো দেওয়া আছে সেগুলো প্রথমটা 1 নম্বর, দ্বিতীয়টা 2 নম্বর, তৃতীয়টা 3 নম্বর নাম দিলাম। দেখো, প্রথম সরলরেখা থেকে আমি বলতে পারি প্রথম সরলরেখাটার প্রবণতা হচ্ছে m1 এবং y ছেদিতাংশ হচ্ছে c1। দ্বিতীয় সরলরেখাটা হচ্ছে প্রবণতা হচ্ছে m2 এবং y ছেদিতাংশ হচ্ছে c2। আর x ইকুয়াল টু 0 মানে y অক্ষ। তাহলে দেখো, এই তিনটি সরলরেখা দ্বারা উৎপন্ন যে ত্রিভুজটা হবে সেটার ক্ষেত্রফল আমাকে এটা দেখাতে হবে। ঠিক আছে, চলো তাহলে আমরা ত্রিভুজের ছবিটি অঙ্কন করি। এটা হচ্ছে OX এবং OY দুটি অক্ষ। প্রথম সরলরেখাটা y ইকুয়াল টু m1x প্লাস c1, তার মানে প্রথম সরলরেখাটা y ছেদিতাংশটা হচ্ছে c1, তার মানে এখান থেকে প্রথম সরলরেখাটা এটা হবে c1, এটুকু দৈর্ঘ্যটা। ঠিক আছে, তাহলে আমরা যদি অঙ্কন করি, দেখো প্রথম সরলরেখাটা, তাহলে এটা হলো প্রথম সরলরেখা। এই বিন্দুটার নাম দিলাম ধরো আমি a, তাহলে এই a এর স্থানাঙ্ক হবে কত? 0, c1, অর্থাৎ এই সরলরেখাটার সমীকরণ হচ্ছে y ইকুয়াল টু m1x প্লাস c1। আচ্ছা, দ্বিতীয় সরলরেখাটার y ছেদিতাংশ হচ্ছে c2, তাহলে ধরো এই জায়গাটা হচ্ছে আমি ধরলাম স্থানাঙ্ক ধরে নিলাম 0, c2 এবং এটার নাম দিলাম হচ্ছে আমি c। তাহলে c বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, c2, মানে এখান থেকে এই ও থেকে এই অবধি হচ্ছে c2। তাহলে দ্বিতীয় সরলরেখাটা এবার দেখো অঙ্কন করি। ঠিক আছে, দ্বিতীয় সরলরেখাটা অঙ্কন করলাম। এটা হচ্ছে y ইকুয়াল টু m2x প্লাস c2। এই বিন্দুটার স্থানাঙ্ক আমি ধরে নিলাম b। তাহলে
এই অংশটা দৈর্ঘ্য কত হবে, এখান থেকে এইটুকুটা হচ্ছে C1 আর এই ও থেকে পুরোটা হচ্ছে C2, তাহলে পুরোটা থেকে এইটুকুটা বাদ দাও, তাহলে এই দৈর্ঘ্য হচ্ছে C2 মাইনাস C1। ঠিক আছে, এবার আমরা এই দুটো সমীকরণ সমাধান করব, অর্থাৎ 1 ও 2। দেখো এটাও y ইকুয়াল টু m2x প্লাস c2, এটাও y ইকুয়াল টু m1x প্লাস c1। তাহলে আমি এটাকে লিখতে পারি এই দুটো থেকে যে m1x প্লাস c1 ইকুয়াল টু m2x প্লাস c2। চলো আমরা কি অঙ্কন করলাম সেটা এখানে লিখি। ধরি y ইকুয়াল টু m1x প্লাস c1 সরলরেখাটি y অক্ষকে a বিন্দুতে ছেদ করেছে, অতএব a বিন্দু স্থানাঙ্ক 0, c1 এবং y ইকুয়াল টু m2x প্লাস c2 সরলরেখাটি y অক্ষকে c বিন্দুতে ছেদ করেছে, তাহলে c বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0, c2। আর x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 0 কোনটা, এটা y অক্ষটাই হচ্ছে x ইকুয়াল টু 0। ঠিক আছে, দেখো এই যে x ইকুয়াল টু 0 মানে এটা, আর বাকি দুটো সরলরেখা মিলে একটা ত্রিভুজ উৎপন্ন করেছে, মানে ঠিক আছে এইটার সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0, মানে y অক্ষের সমীকরণ। এটা y ড্যাশ নয়, এটা y হবে। হ্যাঁ, y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়াল টু 0। এটা হলো। এখন ধরি 1 নং ও 2 নং সরলরেখা দুটি পরস্পরকে b বিন্দুতে ছেদ করে। এবার বলছে b বিন্দু থেকে y অক্ষের উপর BD লম্ব অঙ্কন করা হলো। তাহলে আমরা কি করব, b বিন্দু থেকে y অক্ষের উপর BD একটি লম্ব অঙ্কন করব। ঠিক আছে, এটার নাম দিলাম হচ্ছে D, এটা BD লম্ব অঙ্কন করা হলো। তবে এখান থেকে যদি আমরা ডটের লাইনটা নিই, তাহলে এই BD এর দৈর্ঘ্য বা DB এর দৈর্ঘ্য হবে কি 0 থেকে a অবধি সরলরেখাটার দৈর্ঘ্য যেটা হবে সেটাই, অর্থাৎ BD এর মান হবে b বিন্দুর x স্থানাঙ্ক, অর্থাৎ b বিন্দুর ভুজ যেটা হবে, ভুজ মানে কার মান, x এর মান। ঠিক আছে, তাহলে এই দুটো সমীকরণ সমাধান করে আমি x এর মান নির্ণয় করলেই সেটাই হবে হচ্ছে BD এর দৈর্ঘ্য, কারণ b বিন্দুর ভুজ মানে হচ্ছে এখান থেকে a অবধি যাব, আর কোটি মানে এখান থেকে এই উপরটা। ঠিক আছে, তাহলে b বিন্দুর ভুজ যেটা মানে এই অংশটায় হবে BD এর দৈর্ঘ্য। এখন 1 ও 2 থেকে পাই, দেখো এটা ইকুয়ালটা লিখতে পারি, তাহলে এখান থেকে x সমান প্লাস c2 মাইনাস c1 বাই m1 মাইনাস m2, অতএব BD সমান হবে মড অফ এটা, কারণ লম্ব মানে এটা দৈর্ঘ্য মানে সবসময় পজিটিভ বোঝে, তার জন্য আমি এটা মড নিয়েছি। এবং AC সমান c2 মাইনাস c1, দেখবে আগেই বার করা ছিল, AC এর দৈর্ঘ্যটা হচ্ছে c2 মাইনাস c1। ঠিক আছে, এই যে এটা AC c2 মাইনাস c1, আর এটা হচ্ছে BD হচ্ছে লম্ব। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে AC আর উচ্চতা মানে BD, তার মানে হাফ ইন্টু c2 মাইনাস c1 ইন্টু BD এর যে দৈর্ঘ্যটা পেয়েছি সেটাই হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি মানে হচ্ছে AC ইন্টু উচ্চতা BD, হাফ ইন্টু AC মানে পেয়েছি c2 মাইনাস c1 ইন্টু BD মানে হচ্ছে মড অফ c2 মাইনাস c1 বাই m1 মাইনাস m2 হাফ। দেখো এখানে c2 মাইনাস c1, আর যেহেতু c2টা বড়, চিত্রের c2টা বড়, তাহলে c1টা ছোটো, তাহলে এটা পজিটিভ, c2 মাইনাস c1 হচ্ছে পজিটিভ, তার জন্য আমি এটাকে মড c2 মাইনাস c1কে আমি লিখতে পারি শুধু c2 মাইনাস c1, তাহলে c2 মাইনাস c1 ইন্টু c2 মাইনাস c1 মানে c2 মাইনাস c1 তার স্কোয়ার, আর নিচেটা থাকলো মড m1 মাইনাস m2। তাহলে এটাই আমাকে দেখবে প্রমাণ করতে দিয়েছি, ত্রিভুজটার ক্ষেত্রফল এত, প্রমাণ হয়ে গেল, প্রুফ। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের সমস্যাগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।